ডক্টর ইউনূসকে গ্রেপ্তার করায় তারেক রহমান শপথ গ্রহণের আগেই বিএনপি খেলা শুরু করেছে। দর্শক দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসের বাসভবনের সামনে এই মুহূর্তে লক্ষ লক্ষ জনতা, কারণ ডক্টর ইউনূসের গ্রেপ্তারের বিষয়ে। এদিকে এবার বিএনপি সরকার বিজয়ী হওয়ার পর তারেক রহমান ডক্টর ইউনূসের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। অসংখ্য সমন্বয়ক উপদেষ্টা আজ রাতেই পালিয়ে যাচ্ছে, দেশে জরুরি অবস্থা। এবার বাংলাদেশ থেকে একের পর এক উপদেষ্টাদের পালিয়ে যাওয়ার কথা কিন্তু সামনে আসছে। যে কথা আমি শেষ 6 মাস ধরে বারবার বলেছি যে এই বাংলাদেশের উপদেষ্টারা শেষ মুহূর্তে পালিয়ে প্রাণে বাঁচতে চাইবেন, দেখুন হুবহু সেই জিনিস কিন্তু বাংলাদেশ থেকে আমরা এবার হতে দেখছি। অন্তর্বর্তী সরকার নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর জন্য আওয়ামী লীগ আমলে সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারকে পাশ কাটাতে চান। আইনের পাশ কাটিয়ে বিকল্প হিসেবে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি কিংবা প্রধান নির্বাচন কমিশনার দিয়ে শপথ পড়াতে চান। দর্শক, কালকেই নতুন সরকারের শপথ, কালকে বিকেলেই নতুন সরকারের কার্যক্রম শেষ হয়ে যাচ্ছে। এর আগে আমরা দেখেছি যে আরও একদিন আগে পরশুদিন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব তিনি দেশ ছেড়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তারেক জিয়ার হাত ধরে আওয়ামী লীগ ফিরতে শুরু করেছে, এই প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে এবং দৃশ্যমান হচ্ছে যে আওয়ামী লীগ ফিরছে। এরা কোনোভাবেই যেন পালাতে না পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে সরকার তার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতার মামলা। চারদিকেই এখন এই আলোচনাগুলো হচ্ছে ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টারা যাতে পালাতে না পারে। এবং এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, তারেক রহমানের অ্যাকশনে ডক্টর ইউনূস বিপদে পড়েন। দর্শক শ্রোতা, তারেক রহমান আগামীকালকে শপথ গ্রহণ করবেন এবং শপথ গ্রহণ করার পর তিনি পূর্ণ ক্ষমতা পাবেন। এখন কিন্তু তিনি বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে আছেন, কারণ সবচেয়ে বেশি আসন নিয়ে তার দল বিএনপি বিজয়ী হয় নির্বাচনে। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। এবার বাংলাদেশ থেকে একের পর এক উপদেষ্টাদের পালিয়ে যাওয়ার কথা কিন্তু সামনে আসছে। যে কথা আমি শেষ 6 মাস ধরে বারবার বলেছি যে এই বাংলাদেশের উপদেষ্টারা শেষ মুহূর্তে পালিয়ে প্রাণে বাঁচতে চাইবেন, দেখুন হুবহু সেই জিনিস কিন্তু বাংলাদেশ থেকে আমরা এবার হতে দেখছি। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে আজকে 2 উপদেষ্টা পদত্যাগ করেই অন্য দেশের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন এবং তাদের বিপক্ষে অডিট ক্লিয়ারেন্স এবং সিকিউরিটি ক্লিয়ারেন্স না থাকা সত্ত্বেও তারা এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, কারণ 17 তারিখ অর্থাৎ 17ই ফেব্রুয়ারি মানে কালকে বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং তার আগেই তারা যদি দেশ থেকে পালিয়ে যেতে পারেন তাহলে কোনো রকম প্রশ্নের মুখে তারা পড়বেন না। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে এক উপদেষ্টা আজকে দুপুর 12টা 50 ফ্লাইটে চায়না ইস্টার্নের ফ্লাইটে কিন্তু দেশ ছেড়েছেন এবং অন্য এক উপদেষ্টা তিনি আজকে সন্ধ্যে 6টা 45 ফ্লাইটে এমিরেটসের বিমানে কিন্তু দেশ ছাড়বেন। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট যে মোহাম্মদ ইউনূসের এই সরকার এবং তার উপদেষ্টারা এতটাই ঘাপলা করেছেন শেষ 1 বছর ধরে যে এখন প্রাণ সংশয়ে ভুগছেন এবং আইনের সামনে মোকাবিলা করার ক্ষমতা তাদের নেই এবং এবার একের পর এক উপদেষ্টারা দেশ ছাড়তে শুরু করলেন। মোহাম্মদ ইউনূসের স্বপ্ন ছিল বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার এবং এর জন্য তিনি সবটা দিয়ে জামাতপন্থী ইসলামী ছাত্র নেতাদের কিন্তু সাহায্য করেছিলেন। মেকানিজম আজকে পুলিশ প্রশাসন, আইন প্রশাসন, নির্বাচন কমিশন সমস্ত কিছু কিন্তু ছাত্রদের অধীনে ছিল। তা সত্ত্বেও বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ বিএনপি কিন্তু এই নির্বাচনে পেয়ে যায় এবং আলটিমেটলি আপনারা জানেন বাংলাদেশের ছাত্র নেতাদের পরাজয় হয়। মোহাম্মদ ইউনূস তিনি ছলে বলে কৌশলে আরো কিছুদিন ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, কিন্তু যেহেতু তার ছাত্র নেতারা সরকার গঠন করতে পারছে না, হয়তো তাকেও দেশ ছেড়ে সেফ এক্সিট খুঁজতে হবে, যা তাদের উপদেষ্টারা কিন্তু করছেন। কালকে মোহাম্মদ ইউনূসের প্রধান সহকারী ফয়েজ আহমেদ তিনি ইতিমধ্যেই দেশ ছেড়ে নেদারল্যান্ডে পাড়ি দিয়েছেন এবং তারপরে জানা যাচ্ছে তিনি নাকি নেদারল্যান্ডের নাগরিক। অর্থাৎ এই ধরনের এক ব্যক্তিত্বকে বাংলাদেশের উপদেষ্টা কোন আইনে করা হয়েছিল সেটাই কিন্তু বড়সড় এক প্রশ্ন এবং কোনো রকম অডিট ক্লিয়ারেন্স এবং সিকিউরিটি ছাড়পত্র ছাড়াই কেন এই ধরনের উপদেষ্টারা পালিয়ে যাচ্ছেন বাংলাদেশ থেকে, সেটাই কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন। পাশাপাশি ভারতের আতঙ্কে ভুগছেন মোহাম্মদ ইউনূস। সরকার গঠন হবে কালকে। অন্তর্বর্তী সরকার নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর জন্য আওয়ামী লীগ আমলে সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারকে পাশ কাটাতে চান। আইনের পাশ কাটিয়ে বিকল্প হিসেবে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি কিংবা প্রধান নির্বাচন কমিশনার দিয়ে শপথ পড়াতে চান। আমাদের প্রশ্ন হলো, অধ্যাপক ইউনূসের সরকার চাইলেও কি স্পিকার কিংবা ডেপুটি স্পিকারকে সংসদের বাইরে রাখতে পারবেন? আমাদের বিশ্লেষণ হলো বিকল্প পদ্ধতিতে সংসদ সদস্যদের শপথ পড়ানো যাবে, কিন্তু নতুন সংসদের প্রথম অধিবেশন বসবে কিভাবে? মানে শেষ পর্যন্ত কি তাদের যে কোনো একজনকে সংসদের বাইরে রাখা যাবে?
সংবিধান ও সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সে সুযোগ নেই। নতুন সংসদে একদিনের জন্য আগের সংসদের স্পিকারকে ফেরাতেই হবে, না হলে 30 দিনের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশনই শুরু করা যাবে না। প্রথম অধিবেশনে নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত আগের সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারকেই সভাপতিত্ব করতে হবে। অবশ্য এক্ষেত্রে বিকল্প একটি পদ্ধতি আছে, সেটি অবশ্য বাংলাদেশের আইনে নেই। আইন বিশেষজ্ঞরা মনে করেন নতুন সংসদের জন্য আইনগত জটিলতা তৈরি করতে বিএনপি হয়তো শেষ পর্যন্ত স্পিকার কিংবা ডেপুটি স্পিকারকে ফিরিয়ে আনবেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। 2/3 বেশি আসনে জিতে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। এরই মধ্যে বিষয়টা সবারই জানা হয়ে গেছে। নির্বাচন কমিশন থেকে ফলাফল ঘোষণাও হয়ে গেছে। ফলাফলের গেজেট প্রকাশ হলেই নতুন সংসদ সদস্যরা শপথ নেবেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বা নতুন সরকার গঠনের শুরুটা হবে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে। সংবিধানের 148 অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচনের ফলাফল সরকারি গেজেট আকারে প্রকাশিত হবে এবং এর 3 দিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব গণমাধ্যমকে ইতিমধ্যে জানিয়েছেন, তার মতে নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ 18 ফেব্রুয়ারির পরে যাবে না। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেছেন, যত দ্রুত সম্ভব গেজেট প্রকাশ করা হবে। ভোটের আগেই একটি প্রশ্ন তোলা হয়েছিল, নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন। বিষয়টি ঘিরে সংসদ সচিবালয় উপযুক্ত ব্যক্তির খোঁজ করছে বলেও বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশ পায়। শপথ কে পড়াবেন এই প্রশ্ন উঠছে কারণ নিয়ম অনুযায়ী অতীতে নতুন সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন মূলত জাতীয় সংসদের স্পিকার, কিন্তু 2024 সালের 5 আগস্টের পর থেকে তিনি কোথায় আছেন সে বিষয়ে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায় না। এর মধ্যে 2024 সালের নভেম্বরে গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেনের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্টের আবেদন করেছিলেন। পরে অবশ্য সে খবর গণমাধ্যমে প্রকাশিত হলে তাদের পাসপোর্টের আবেদন স্থগিত করা হয়েছিল। অন্যদিকে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে আছেন এবং তিনি এখনো পদত্যাগ করেননি। 2024 সালের 2 সেপ্টেম্বর বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, স্পিকার শিরিন শারমিন চৌধুরী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং সরকার তার পদত্যাগের গেজেট প্রকাশ করেছে। কিন্তু সংবিধানের 74-এর 3 অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে, সংসদ ভেঙে দেওয়া সত্ত্বেও স্পিকার তার পদে বহাল থাকেন যতক্ষণ না নতুন সংসদের প্রথম বৈঠকে তার উত্তরসূরি কার্যভার গ্রহণ করেন। এমনকি 74-এর 6 অনুচ্ছেদ অনুযায়ী যদি স্পিকার পদত্যাগ করেনও তাও তিনি নতুন সংসদের প্রথম বৈঠকে নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হিসেবে থাকবেন। জানা গেছে, সংবিধানের এসব বিধান তুলে ধরে গত 28 জানুয়ারি সংসদ সচিবালয়ে নবনির্বাচিত এমপিদের কে শপথ পাঠ করাবেন সে বিষয়ে মতামত চেয়ে সংসদ বিষয়ক উপদেষ্টা কাল নতুন এমপি মন্ত্রীদের শপথের জন্য প্রস্তুত সংসদ সচিবালয়ে আমন্ত্রণ জানানো হয়েছে দেশ বিদেশের 1200 অতিথিকে। আসবেন ভুটানের প্রধানমন্ত্রী, ভারতের লোকসভার স্পিকার, পররাষ্ট্র সচিব, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী, যুক্তরাজ্যের এশিয়া বিষয়ক আন্ডার সেক্রেটারি। এছাড়াও যোগ দেবেন কাতার, নেপাল, মালদ্বীপ সহ বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি। বিশ্লেষকরা বলছেন, জনপ্রত্যাশার কথা মাথায় রেখেই ক্লিন ইমেজের মন্ত্রিসভা গড়তে হবে বিএনপিকে। এমদাদুল হকের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। বাংলাদেশের সংসদ চত্বরে শপথ নেবেন নতুন প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা। বিষয়টি দেশ বিদেশে বেশ আলোড়ন তুলেছে। এমন আগ্রহ থেকেই ইতালির একদল পর্যটক দেখতে এসেছেন সংসদ ভবন। এর অবকাঠামো দেখে মুগ্ধ তারা। শুনেছি বাংলাদেশে নির্বাচন হয়েছে, মন্ত্রীরা সংসদ ভবনের পাশে শপথ নেবেন। বিষয়টা বেশ ইউনিক মনে হয়েছে। বাংলাদেশে এসে খুবই ভালো লাগছে, বিশেষ করে আপনাদের সংসদ ভবনটি সত্যি অসাধারণ। নতুন বাংলাদেশে যাত্রা শুরু হতে যাচ্ছে নতুন সরকারের। শুরুতেই নতুনত্ব আনতে চাচ্ছে বিএনপি। এমপি ও মন্ত্রীদের শপথ নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। শপথ হলো আমাদের এখানে হলে সংস্থা যাচ্ছে ক্যাবিনেটে, আমাদের প্রস্তুতি ওকে, আমরা কালকে নিতে পারবো ইনশাআল্লাহ। শপথ অনুষ্ঠানে ভারত, পাকিস্তান, চীন, তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ব্রুনাই, মালয়েশিয়া, কাতার সহ 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এখন পর্যন্ত অংশগ্রহণ নিশ্চিত করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, মালদ্বীপের
পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খলিল, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা, যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা, বিভিন্ন দেশের কূটনীতিক সহ এই তালিকায় যুক্ত হতে পারেন আরও অনেক বিদেশি। এছাড়াও দেশের প্রধান বিচারপতি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন স্তরের ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। দেশের বিভিন্ন সমস্যা থেকে দ্রুত উত্তরণে দক্ষ ও সৎ ব্যক্তিদের মন্ত্রিসভায় রাখার পরামর্শ সাবেক উপদেষ্টা রাশেদাকে চৌধুরীর। জুলাই গণ অভ্যুত্থানে আমাদের সন্তানেরা আত্মাহুতি দিয়েছে, সেই তরুণ প্রজন্মকে যাতে সঠিকভাবে আমরা আনতে পারি, পরিচালিত করতে পারি। নবীন প্রবীণের সমন্বয়ে একটি মন্ত্রিসভা হবে, সেটা প্রত্যাশা। রুলস অফ বিজনেস যেটা থাকে একজন মন্ত্রী বা মন্ত্রণালয়, সেটা অনুযায়ী দায়িত্ব পালন করবেন, সেটা তো আমাদের প্রত্যাশা। তো তারা আবার স্থানীয়ভাবে যদি নিয়োগ বাণিজ্য, ভর্তি বাণিজ্য এবং দখল বাণিজ্যের মধ্যে চলে যান, আগে যে ভুলগুলো মারাত্মকভাবে হয়েছে, আশা করছি যে সেটা হবে না। তিনি বলেন, আওয়ামী লীগের মতো বিএনপিও ভুল করলে খেসারত দিতে হবে, তাই সতর্ক থাকতে হবে প্রথম দিন থেকেই। বিগত কর্তৃত্ববাদী সরকার যা করে গেছে, এখন তারা তার ফসল ভোগ করছে। তাদেরকে নানাভাবেই তো আমরা দেখলাম যে দেশ ছেড়েই পালিয়ে গেলেন নেত্রী, অনেকেই পালিয়ে গেলেন। আমরা চাই সেই সব ভুল থেকে নতুন সরকার শিখবেন। 12ই ফেব্রুয়ারি মামু ভাইগনার নির্বাচন শেষ, এবং নির্বাচন শেষ হওয়ার পরে মামুরা ভাইগনাদেরকে ধরে ধরে বাদাম চালান দেওয়া শুরু করে দিয়েছিল। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মামুরা ভাইগনাদেরকে ধরে ধরে এমন কেলান কেলিয়েছে, এখন ভাইগনারা ভয়ে মামুদের সাথে আবার সমঝোতা করতে বসে আছে। গতকালকেই কিন্তু তার একটি নমুনা আমরা দেখে ফেলেছি। তারেক জিয়া নাহিদ ইসলামের বাসায় গিয়েছে এবং জামাত ইসলামের আমিরেরও বাসায় গিয়েছে। শুধু তাই নয়, বিতর্কতভাবে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে এনসিপি বিএনপির সাথে একেবারে আঘাত করে ফেলছে, তারা দুজন মন্ত্রী হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আদৌ কি ঘটনাটি ঘটে যাবে? বিএনপি কি সত্যি এনসিপি থেকে এই দুইজন, যে কোনো দুইজন টোকাইকে মন্ত্রী বানিয়ে ফেলবে? আমার থেকে ব্যাপারগুলো বিশ্বাস হচ্ছে না। তারপরও আমি তারেক জিয়াকে বিশ্বাস করতে পারি না, কারণ দেখেন 12ই ফেব্রুয়ারি কি সুন্দর একটি নাটকের ছক আঁকা হয়েছিল। তার 2-3 দিন আগে যে যমুনায় ডক্টর ইউনূসের নেতৃত্বে বৈঠক হয়েছে, সেখানের মধ্যে তারা আসন সমঝোতা করে ফেলেছিল। আমি আপনাদেরকে ক্লিয়ারলি তখন বলেছিলাম বিএনপি 220টা আসনের কাছাকাছি পাবে, জামাত ইসলামীকে 50টা আসনের উপরে দেওয়া হবে। যদি এই বিষয়টাতে বিএনপি শেষ পর্যন্ত মেনে নেয়, সুন্দর মতে সমঝোতা করে ফেলে, তাহলে নির্বাচন হয়ে যাবে। সেম কিন্তু আমি যেটাই বলেছি, নির্বাচনের পরবর্তী রেজাল্ট কিন্তু আপনারা যারা আমার ভিডিও দেখেছেন পরবর্তীতে সেম ভাবে পেয়েছেন। তার মানে নাহিদ ইসলাম এমপি না হলো নাহিদ ইসলাম এমপি হতো, আক্তার এমপি না হলো আক্তার হোসেন এমপি হতো। কিন্তু ঠিকই কিন্তু সেম নাহিদ ইসলাম এমপি হয়নি ভোটে, তাদেরকে এমপি বানিয়ে দেওয়া হয়েছে। বিএনপির সাথে যেভাবে সমঝোতা হয়েছে, সেমলি আক্তার হোসেন কিন্তু এমপি হয়নি, তাকে এমপি বানিয়ে দেওয়া হয়েছে। আরো 4 জন যারা আছে তারা অটোমেটিক্যালি এভাবে হয়ে গিয়েছে, কিন্তু সিলেক্ট করা হয়নি যে তাদেরকে এমপি বানানো হবে। কিন্তু কথা হয়েছে 5 থেকে 6 জন এনসিপি তাদেরকে সিট ছেড়ে দেওয়া হবে। আর জামাত ইসলামী কয়টা আসন পাবে মোটামুটি আগে থেকে নির্ধারণ ছিল। তারপরেও কিন্তু নির্বাচনের পরবর্তী সময় পার্সোনাল দ্বন্দ্বের কারণে এই ভাগিনাদেরকে বিএনপির কর্মীরা খুঁজে খুঁজে ঘর বাড়িতে হামলা করেছে, খুঁজে খুঁজে ধরে ধরে গণধোলাই দিয়েছে। অনেকে ভয়ে ঘর বাড়ি ছেড়ে এখনো পলাতক আছে। কিন্তু উপরস্থ যারা শীর্ষ নেতৃবৃন্দ আছে এনসিপি, জামাত এবং বিএনপি, তারা কিন্তু উপরে এখন ভালো হয়ে যাচ্ছে এবং এনসিপি চাচ্ছে বিএনপির সাথে একেবারে ঢুকে গিয়ে তারা দুজন মন্ত্রী হয়ে যেতে। এটা যদি তারা সফল হয় তাহলে তো ভালো, আর যদি সফল না হয় তাহলে তারা কি করবে? তাহলে তারা জামাতের সাথে এভাবে থেকেই বিএনপির বিরোধিতা করবে। উপরে বিতর্কতভাবে বিএনপি, জামাত এবং এনসিপি এক থাকবে আওয়ামী লীগের বিষয়ে। তাদের কথা হবে একটাই যে আওয়ামী লীগকে ঠেকাও, আমরা বিরোধী দল হিসেবে আপনাদের বিরোধিতা করব, আপনারাও আমাদের সম্পর্কে সমালোচনা করবেন। আমরা যাই বলি না কেন ওই রকম ভাবে আমাদের উপর আপনারা যাতে এফেক্ট না আসে, কোনো ধরনের প্রশাসনিক দিয়ে আমাদেরকে হেনস্থা করবেন না। এভাবে করে তারা একটা সেন্টিকে নির্বাচনের পরবর্তী সময় তৈরি করে ফেলেছে। তার মানে বাংলাদেশে তাদের মেইন প্ল্যান হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ থেকে মুছে ফেলার চেষ্টা করা হবে। বাংলাদেশের মধ্যে এখন আওয়ামী লীগের পরিবর্তে এখন জামাত ইসলামী জোটটাই হয়ে যাবে একটি বিরোধী দল, আর বিএনপি ক্ষমতায় থাকবে। এভাবে চলমান থাকবে, মানে পরবর্তী নির্বাচনও তারা আওয়ামী লীগকে একেবারে অজনপ্রিয়তা বাংলাদেশের মধ্যে মানুষের কাছে করে তুলবে, যে এই 5 বছরে এমন ভাবে তারা সরকারি দল বিরোধী দল আচরণ করবে। কিন্তু এই সকল বিষয় আমরা সাধারণ জনগণ বুঝি, তরুণরা বুঝি, এগুলা বাংলাদেশের মানুষ খাবে না। এই 12 ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে ক্লিয়ার করে দিয়েছে। এত চুরি চামারি, এত ছাপ্পা ভোট, ভুয়া ভোট দেওয়ার পরও মিথ্যা কথা যে প্রচার করেছে 60% ভোট হয়েছে, 40% ভোট হয়েছে, এগুলো ভুয়া, সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। কারণ যেখানে 11টা পর্যন্ত 14% ভোট হয়েছে, সেখানে 12টা বাজে বলা হচ্ছে 32% ভোট হয়েছে। মানে 1 ঘন্টার মধ্যে 2 কোটি 2.5 কোটি মানুষ ভোট দিয়েছে, জিনে এসে ভোট দিয়েছে। তার মানে সকল কিছু মিথ্যাচার। বাংলাদেশের 25 থেকে 30% মানুষ, আমি বাড়িয়েই ধরলাম, ভোট কেন্দ্রে গিয়েছে ভোট দিয়েছে, আর 75% মানুষ ভোট বয়কট করেছে।
আমরা মামুদের এই নির্বাচনকে সম্পূর্ণরূপে বয়কট করেছে। আওয়ামী লীগের যে নো ভোট ক্যাম্পেইন ছিল সেটাকে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারেক রহমানের বিষয় নিয়ে কথা হয়, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, এবং আগামীকালে যে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সেইটা নিয়ে কথা হয়। গেছে এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।